আশরাফুল আলম খোকন বাংলাদেশের একজন সাংবাদিক, রাজনৈতিক পর্যবেক্ষক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা খোকন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ভয়াবহ ঘটনার প্রত্যক্ষ সাক্ষীও। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন এবং শেখ হাসিনার উপ প্রেস সচিব হিসাবে দীর্ঘ সময় কাজ করেন। এই দায়িত্বের সুবাদে তিনি শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং রাষ্ট্র পরিচালনার ধরন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বর্তমানে আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, 5ই আগস্টের ক্ষমতার পরিবর্তন, শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা এবং সম্ভাব্য প্রত্যাবর্তন, 21শে আগস্টের বিচার, মানবাধিকার, তথাকথিত আয়নাঘর, উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিয়মিত লেখালেখি করছেন। একদিকে তিনি শেখ হাসিনার দীর্ঘদিনের সহকর্মী, অন্যদিকে 21শে আগস্টের গ্রেনেড হামলার একজন সরাসরি ভুক্তভোগী। ফলে বাংলাদেশের অতীত এবং বর্তমান রাজনীতি সম্পর্কে তার অভিজ্ঞতা শুধুমাত্র রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগত। আজকের আলোচনায় আমরা তার কাছ থেকে জানতে চাইব অনেক কিছুই, বিশেষ করে 5ই আগস্টের প্রকৃত ঘটনা প্রবাহ, শেখ হাসিনাকে ঘিরে প্রচলিত রাজনৈতিক বয়ান এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মূল্যায়ন। আমরা শুরু করব গতকাল দিল্লিতে যে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন সেটি নিয়ে। শুরু করা যাক তাহলে আশরাফুল আলম খোকনের সঙ্গে আলাপচারিতা। ধন্যবাদ আশরাফুল আলম খোকন আমার সঙ্গে কথা বলার জন্য রাজি হতে। কারণ হচ্ছে অনেকদিন ধরেই আমি চাইছিলাম আপনি কথা বলেন। আপনি লিখছেন ফেসবুকে, অনেক পোস্ট করছি, কিন্তু আমার মনে হয় আপনি যা বলছেন সেগুলো আরো মানুষের কাছে পৌঁছানো দরকার। এই কারণে যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে ভয়াবহ। আমরা সেটাতে যাব, কিন্তু তার আগে গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে অংশ নিয়ে তার বাংলাদেশে ফিরে আসার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে তিনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার এটার রিয়াকশন দিয়েছে ভয়াবহভাবে এবং অকূটনৈতিক সুলভ একটি চিঠি 9 বার যা সংশোধন করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সেটাও অনেক বিখ্যাত মানুষজন এটাকে শেয়ার দিচ্ছেন। আপনি পুরো পরিস্থিতি নিয়ে, শেখ হাসিনার প্রেস কনফারেন্স এবং তার অব্যবহিত পরে সারা পৃথিবীতে সেটি খবর হয়ে প্রকাশিত হওয়া এবং বাংলাদেশে নিষিদ্ধ হওয়া, একজন সাংবাদিক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। অনেক বড় প্রশ্ন করে ফেলেছি। হ্যাঁ, না, অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে, আমি সাংবাদিক হিসেবে বলতে পারি, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে পারি, আমার দুইটা অভিজ্ঞতাই আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলি। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রীর যে স্পিচ, এটা নিয়ে ধরেন এরকম একটা প্রোগ্রাম আগেও কিন্তু হয়েছিল আপনার, বাট ওটার বেশি প্রচার হয় নাই কিন্তু অত বেশি, যে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল আগেও একবার। তো এই প্রোগ্রামটার প্রচারটা কিন্তু সরকারই করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে সরকারকে ধন্যবাদ দিতে পারি। সরকার কিভাবে প্রচারটা করেছে? প্রথমত হচ্ছে, এটা নজিরবিহীন ঘটনা যে মিডিয়াকে ধরেন, মিডিয়াতে যদি আপনি আপনার বিরুদ্ধে কোনো সংবাদ আসে কিংবা কোনো ধরনের সংবাদ প্রকাশিত হয়, আপনি একজন সিটিজেন হিসাবে কিংবা একটা দল হিসাবে আপনি এটা প্রতিবাদ করতেই পারেন, আপনি সমালোচনা করতেই পারেন। সেই ফ্রিডম অফ স্পিচের রাইট কিংবা সেই অধিকারটা আপনার আছে, সবারই আছে। কিন্তু সরকারের একজন তথ্য উপদেষ্টা মেবি জাহিদুর রহমান, যিনি একসময় সুশীল সমাজের ছিলেন, আমি ওনাকে বলি যে গুপ্ত বিএনপি, হ্যাঁ, যে উনি তো ওই সময় বোঝা যায় না যে উনি বিএনপি আসলে কখনো স্বীকার করেননি উনি। হ্যাঁ, গুপ্ত বিএনপি বলতে পারেন, তখন তো সুশীল হিসেবে ছিল। তো উনি যেইভাবে ব্রিফিং করে, সরকারি ভাবে ব্রিফিং করে যে মিডিয়াকে থ্রেট করেছে, থ্রেটটা এরকম যে কোনো মিডিয়া যদি এই বক্তব্য প্রকাশ করে অথবা রিপ্রিন্ট, ধরেন বাইরের মিডিয়া যদি প্রচারিত নিউজ যদি তারা যদি রিপ্রিন্ট করে, অনুবাদ করে, যদি কেউ এটা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুব নজিরবিহীন ঘটনা। যারা ফ্রিডম স্পিচের কথা বলে, মিডিয়ার স্বাধীনতার কথা বলতেছে, যে তারা বলতেছে যে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা শব্দ, যে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা। আপনি হাতটা তুললে আপনার মোবাইল লাইটিং এর উপরে যাচ্ছে, আপনার থেকে যাচ্ছে। দুঃখিত। তো এই ব্রিফিং এর পরে
এবং এরপরে ওরা সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করেছে যে এই বক্তব্য, এই অনুষ্ঠান প্রচার করা যাবে না। এইটার পরে সরকার বলতে পারবে না যে মিডিয়ার তারা অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। আমার মনে হয় না এটা বলার রাইট তাদের, অধিকার তাদের আছে। বিকজ অফ প্রজ্ঞাপন এখন একটা যুক্তি দেখানো হয়, সেটা হচ্ছে যে তারেক রহমানের বক্তব্য তো আপনার যে কোর্টের, এখন দেখেন তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা ছিল, একটা মামলাও কিন্তু আওয়ামী লীগ সরকার করে নাই। ওনার বিরুদ্ধে মামলাগুলো ছিল 111 সরকারের। ওনার বিরুদ্ধে নাইকো মামলা ছিল, মনে করেন যে 21 আগস্টের মামলা ছিল, কিংবা 10টার অস্ত্র মামলা, যেটাই ছিল না কেন সবগুলাই কিন্তু ছিল আপনার 111 গভর্নমেন্টের করা। তো সেই ক্ষেত্রে একটা বিষয়, উনি কনভিক্টেড ছিল, সেই ক্ষেত্রে একটা রায় এসছে যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। আবার ধরেন এই জায়গায় আবার সরকারের যে অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছেন যদি রাষ্ট্রবিরোধী বিদ্বেষমূলক কোনো, মানে বিএনপি সরকারের যে অ্যাটর্নি জেনারেল, বিদ্বেষমূলক কোনো বক্তব্য হয় সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু আশরাফুল আলম খোকন 17 বছর তারেক রহমান বাইরে থেকেছেন, আমরা কি কোনো সময় দেখেছি কোনো বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন যেটি আসলে খবর হওয়ার মতো? উনি তো আসলে কথা বলেছেন ওনার দলের লোকেদের সাথে, সেটা খবর হওয়ার মতো বিষয় কিনা সেটাও তো মানুষ চিন্তা করবে। না, খবর হওয়ার মতো বিষয় কিনা মিডিয়া জাস্টিফাই করবে, খবর হওয়ার মতো বিষয় কিনা। কিন্তু ওটার বিরুদ্ধে কোর্টের একটা রায় ছিল, জিনিসটা হচ্ছে যে রায়টা ছিল। কিন্তু ধরেন তারপরে ধরেন আপনার যে জিনিসটা হচ্ছে যে সরকারের যে অ্যাটর্নি জেনারেল বর্তমান সরকারের, তিনি বলেছেন যে বিদ্বেষমূলক এবং রাষ্ট্রবিরোধী যে কোনো বক্তব্য হয় সেটা প্রচার করা যাবে না। কিন্তু কালকে বক্তব্য না, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, যেটাই বলি না কেন ওরা ফর্মার প্রধানমন্ত্রী লিখেছেন, তো কিংবা সজীব ওয়াজেদ জয়, কারো বক্তব্যের মধ্যে কিন্তু কোথাও রাষ্ট্রবিরোধী কিংবা বিদ্বেষমূলক কোনো বক্তব্য ছিল না, ছিল না। এখন ধরেন সরকার আবার একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, এখন তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, উনি লন্ডনে বসে বিএনপির প্রোগ্রাম করেছেন, সবকিছু করেছেন, সরকারের বিরুদ্ধে যত ধরনের বক্তব্য দেওয়া যায় সবকিছুই দিয়েছেন। কখনো কি আওয়ামী লীগ সরকার এইরকম একটা বিবৃতি দিয়েছে? হাস্যকর বিবৃতি, যেটার মধ্যে কূটনৈতিক কোনো ভাষা নাই, মানে পল্টনের ভাষা আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা যে এক হয় না, আমার মনে হয় এটা একটু ওদের বিচার বিবেচনা করা উচিত। কারণ এটার সাথে রাষ্ট্রের ইমেজ জড়িত, যে আপনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষাটা কিরকম হওয়া উচিত। কারণ পল্টনের ভাষা আর পররাষ্ট্র নীতির ভাষা দুইটা এক ভাষা না, এক ল্যাঙ্গুয়েজ না। তা আপনার আওয়ামী লীগ তো 17 বছর কোনোদিন লন্ডনকে কিংবা ধরেন ব্রিটিশ সরকারকে কোনোদিন চিঠি দেয় নাই যে তোমার দেশ বেশে বসে তারেক রহমান কেন বক্তব্য দিচ্ছে, কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিংবা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কিংবা উস্কানি দিচ্ছে, এইরকম কোনো বক্তব্য কিন্তু প্রচারিত হয় নাই। তো আমি এই জায়গাটায় আসছি আপনাকে, যে সরকার যতই মিডিয়ার স্বাধীনতার কথা বলুক না কেন, এবং ধরেন আপনার এই ফ্রিডম অফ স্পিচের কথা বলুক না কেন, আসলে কিন্তু কালকের পরে দাবি করতে পারবে না। এছাড়া আমি যদি যুক্ত করি, আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে প্রত্যেকটা মিডিয়া হাউস যে দখল হয়েছে, এটা বাংলাদেশের কালচারে কখনো ছিল না। আমি যদি এখন নাম বলি, আপনি সবাইকে চিনেন, আপনি সাংবাদিক ছিলেন, আপনি এখনো সাংবাদিক, তো আপনি সবাই চিনেন। আমি কমপক্ষে 20 জনের নাম বলতে পারবো যারা বিএনপি ঘরানার, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপি মনা সাংবাদিক, যারা বিভিন্ন মিডিয়ার টপ লেভেলে ছিল, টপ 1-2 পজিশনে ছিল, এবং ওনারা কিন্তু তখনও ছিল, এখনো আছে। আওয়ামী লীগ কিন্তু ওদেরকে বাদ দেয় নাই, যে বলা হয় নাই যে আপনি বিএনপি বনার, আপনাকে প্রেস ক্লাবে বিএনপির সাংবাদিক কিংবা সাংবাদিক ইউনিয়নে আপনি এই মিডিয়া থাকতে পারবেন না, না আমি মুখস্থ বলতে পারবো আপনাকে। তো এরা কেউ আমাদের বড় ভাই, কেউ মানে বন্ধু বান্ধব, বড় ভাই বেশি ম্যাক্সিমাম। তো এটা কিন্তু ছিল না। এবং দেখেন যে মিডিয়াগুলো দখল করা হয়েছে, ওই মিডিয়ার সাংবাদিকরাই দখল করেছে। তার মানে যারা দখল করেছে তারা মিডিয়ার চাকরিতে ছিল, তারা চাকরিতে ছিল। আবার হয়তো অন্য হাউস থেকে সে দখল করেছে, তারাও চাকরিতে ছিল, মানে চাকরির বাইরে থেকে বা চাকরিচ্যুত অবস্থায় ছিল, এরকম কেউ দখল করে নাই। তাহলে এই যে কালচারটা চালু করেছে আপনার মিডিয়া দখল করার, এটা খুব ব্যাড কালচার এবং খুব নষ্ট কালচার। আপনি মিডিয়া দখল করার কথা বলছেন, আমি আপনার কাছে আবার মিডিয়া দখল করার কথা বলছেন, কিন্তু 17 বছর মানে আমরা দেখেছি যে ঢাকাতে বা বাংলাদেশে বিএনপি মনা জার্নালিস্ট আছেন, জামাতপন্থী জার্নালিস্ট আছে, এবং তারা কাজ করে গেছেন, তারা ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, তাদেরকে হ্যারাস করা তো দূরের কথা। হ্যাঁ, কিছু কিছু ইনসিডেন্ট যে হয়নি তা নয়, কিন্তু তখন তো আমরাও তার প্রতিবাদ করেছি একজন সাংবাদিক হিসেবে। আর একজন সাংবাদিককে যখনই কোনোভাবে অন্যায়ভাবে বা কোথাও
তাকে ধরার চেষ্টা করা হয়েছে বা কোনো হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু এই না আপা, আমার মনে পড়ে না যে ধরেন রিপোর্ট করার জন্য কিংবা ধরেন আমি সেটাই বলতে চাইছিলাম। বা ধরেন টক শোতে এসে কথা বলার জন্য কেউ অ্যারেস্ট হয়েছে, এটা আমার মনে পড়ে না। এখন ধরেন কেউ যদি ধরেন, যেমন আমি একজন সাংবাদিককে জানি যিনি যিনি এখন বিএনপিতে নাই, ধরেন শওকত ভাই, উনি নিজে বিএনপির আমলে জেল খেটেছেন, এই ইউনুসের আমলে জেল খেটেছেন। উনি শওকত ভাই, উনি খুব নাম করা সাংবাদিক, খুব মেধাবী সাংবাদিক। উনি আওয়ামী লীগের সময় জেলে গিয়েছেন। উনি গিয়েছেন কারণ উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। উনি ওই পলিটিক্যাল কারণে গিয়েছেন, উনি তখন সাংবাদিক ছিলেন না কিন্তু। বাট ওনার মধ্যে সাংবাদিক ওই নামটা আছে বিকজ অফ সাংবাদিক, অলওয়েজ সাংবাদিক, ওই থিওরিতে ওনার না আছে। বাট উনি কিন্তু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন এবং উনি পলিটিক্যাল কারণে গিয়েছিলেন, টক শোতে রিপোর্ট করার জন্য কিংবা টক শোতে বক্তব্য দেওয়ার জন্য না। সে কিন্তু জেলে যান নাই, এবং জেল থেকে বেরোনোর পরও কিন্তু উনি নিয়মিত টক শো করেছেন। জেল থেকে বেরোনোর পরেও কিন্তু উনি নিয়মিত টক শো করেছেন, ওনাকে কোথাও ব্যান করা হয়নি। এই যে ধরেন ইউনুস সরকারের উপদেষ্টা যারা ছিল তারা তো নিয়মিত টক শো করেছে, কারা করে নাই? সবাই করেছে। তো এই যে মামলা দেয়া, হত্যা মামলা কিংবা এই যে মামলা, এটা তো নজিরবিহীন ঘটনা বিশ্বের ইতিহাসে, যে এতগুলো সাংবাদিকের বিরুদ্ধে আপনার হত্যা মামলা, মানে এই যে মামলাগুলো দেয়া, এটা তো আসলে আপনি এটার কোনো ব্যাখ্যা দিয়ে কিছু মানে ক্রুটিরা করতে পারবেন না, যে এটা একটা কালচার ধ্বংস করেছে। আমি আপনাকে যেটা বলছিলাম, ধরেন মানিক মিয়া মারা গেছেন, জহুর আহমেদ চৌধুরী মারা গেছেন, জহুর হোসেন চৌধুরী মারা গেছেন, যারা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, যারা পথিকৃৎ বাংলাদেশের সংবাদপত্রের। আহ কি আহমেদুল কবির মনু মিয়া মারা গেছেন, কিন্তু সাংবাদিকতা আছে। কিন্তু আপনি যদি একটা কালচার ধ্বংস করে দিয়ে যান, হ্যাঁ, আপনি যদি একটা কালচার ধ্বংস করে দিয়ে যান, এটা কিন্তু জেনারেশন বাই জেনারেশন, হ্যাঁ, 100 বছর 50 বছর এটা বহন করতে হবে। তো ইউনুস সরকার মিডিয়ার এই কালচারটা ধ্বংস করে দিয়ে গেছে, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি ক্ষমতায় এসে সেই ধারাটা অব্যাহত রেখেছে। আমি যেটা বলতে চাচ্ছি, ধরুন যে বিএনপিকে সমর্থন করলে বা জামাতকে সমর্থন করলে তিনি বুদ্ধিজীবী হিসেবে নাম করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ সমর্থন করলে, বঙ্গবন্ধুকে সমর্থন করলে কিংবা ধরুন মুক্তিযুদ্ধকে সমর্থন করলে তিনি হয়ে যাচ্ছেন স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের দালাল, এবং তিনি হত্যাযোগ্য হয়ে উঠছেন। এবং তাদেরকে মব করে তাদেরকে তাদের পাবলিক লাইফকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানি এই মুহূর্তে বাংলাদেশের অনেক প্রথিতযশা সাংবাদিক শুধু কারাগারে নয়, তারা আসলে পাবলিক লাইফ লিড করতে পারছেন না। এই অবস্থা থেকে অবসান হওয়া দরকার। আশরাফুল আলম খোকন, আপনি কি শুনতে আমি তো পেয়েছেন? আপনাকে বললাম যে একটা কালচার ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের, যে সংস্কৃতি, যে আমি শুনতে পেয়েছি একটা, এই যে একটা সংস্কৃতি, ধরেন ওই যে মবের সংস্কৃতি, বাংলাদেশে এটা ছিল না। বাংলাদেশে কোনো মব হয় নাই সেটা ওরকম না, বাট এটা যে মানে একটা কালচার হিসেবে দাঁড় করানো মবকে, এটা ধরেন মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে একটা দুটো ঘটনা ঘটেছে, হয়তো কোথাও না কোথাও হয়েছে, একদম একটা কালচার হিসেবে দাঁড় করানো যে মব করা যায় আপনার উপর, যে কোনো মানুষের উপর মব করা যায়, যে প্রেশার, আবার এটাকে প্রেশার গ্রুপ হিসেবে জাস্টিফাই করা একজন সাংবাদিক কর্তৃক, যিনি একজন সাংবাদিক ছিলেন নাকি, উনি কোথায় ওই যে কি এএফপি তে কোথাও ছিলেন, মানে মানে কোথাও মানে কি বলবো, প্রেশার ওনার গ্রুপ, রুচি নিয়ে কথা বলার, হ্যাঁ ওনার রুচি নিয়ে কথা বলার, শফিকুল আলম অর সামথিং লাইক দিস, ওনার রুচি নিয়ে কথা বলার মতো রুচি আমার আসলে নাই। তো জিনিসটা হচ্ছে যে উনি এটাকে জাস্টিফাই করেছেন যেটা মব প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপ আপনাকে কে দিয়েছে? একজন মিডিয়ার ব্যক্তিকে প্রেশার দেওয়ার, কিংবা এই রাইটটা তো আপনাকে কেউ দেয় নাই। আপনার যদি কোনো, আপনার প্রেস কাউন্সিল আছে, কোর্ট আছে, আপনার সব জায়গায় কিন্তু সাংবাদিক যদি কেউ অপসাংবাদিকতা করেন সেই জায়গা আছে। কিন্তু এখন ধরেন, হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ, আপনি যেটা বললেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কিংবা বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে একটা কালার ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা দিচ্ছে একটা গোষ্ঠী, নট জনগণ। আপনি, জনগণ কিন্তু দিচ্ছে না। আপনি যদি জনগণ দিত, জনগণ যদি তাদের এইটার পক্ষে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশকে তারা 5ই আগস্টের পরে ফুললি, মানে যে চেষ্টাটা ওরা করতেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা এস্টাবলিশমেন্ট তৈরি করা বাংলাদেশকে, হ্যাঁ, এটা কিন্তু করে ফেলতো। ওরা এটা কখন, এখনো ওরা পারে নাই, এবং আমি নিশ্চিত যে ওরা পারবে না, বাংলাদেশের মানুষ সেটা দিবে না। আশরাফুল আলম খোকন, এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন কিংবা সংবাদপত্রের ওপেড পাতা যেটা বা মতামতের পাতা যেটা, উপসম্পাদকীয় পাতা যেটা, কোথাও কোনো একটি জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষে একটি লেখা বা একটি কথা যে কেউ বলবেন, কয়েকজন বলেছেন তারা জেলে গেছেন, আমরা জানি কয়েকজন সাংবাদিক বলেছিলেন তাদেরকে জেলে নেওয়া হয়েছে, মুক্তি পেয়েছেন দু একজন, কিন্তু এখনো তো রয়ে গেছেন মানে অনেকজনই। ফলে এই যে ধরুন একটা ভীতি তৈরি হয়েছে, এর ফলে
এবং এটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ কথা বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে, এবং এই সাংবাদিকদের আইসিটিতে না জড়ানোর বিষয়ে কথা বলেছে, কিন্তু সরকার আসলে কোনো কিছুতেই কর্ণপাত করছে না। অনেক সময় বলে যে আপনারাও শোনেন নাই, আপনাদের আমলেও শোনা হয় নাই। আপনি কি এই দুটোর পার্থক্যটা বুঝতে পারছেন, দেখেন কোথাও? মানে আমাদের আমলে শোনা হয় না, মানে আমাদের সময়, মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, জি জি, মানে কোনটা শোনা হয় না? আমি সেটাই আপনার কাছে হ্যাঁ জানতে হ্যাঁ, চাইছি যে আমি আমি আপনি আপনার শুরুতেই বললাম যে আপা, আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে যদি একজন সাংবাদিক বলতে পারে কিংবা মিডিয়া ব্যক্তিত্ব বলতে পারে যে আমি টক শো করার কারণে, মানে আমার মত প্রকাশ করার কারণে, কিন্তু আমি রিপোর্টের কারণে আমি জেলে গিয়েছি, মানে সরকার নিয়েছে। হ্যাঁ, আপনি একটা কোম্পানির বিরুদ্ধে করেছেন কিংবা ধরেন একটা গোষ্ঠীর বিরুদ্ধে করেছেন, শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে করেছেন, সেটা হচ্ছে শিল্প গোষ্ঠীর সঙ্গে আপনার মিডিয়ার বিষয়। অনেক আমাদের ধরেন নঈম নিজাম, উনি প্রগতিশীল পক্ষ, উনি অনেক জায়গায় হাজিরা দিয়েছেন। হুম। কিন্তু সরকার করেছে, আপনি কিন্তু সেই রকম রেকর্ড দেখাতে পারবেন না যে সরকার আপনার মত প্রকাশ করার কারণে কিংবা ধরেন টকশো করার কারণে আপনাকে জেলে নিয়েছে কিংবা ধরেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনাকে সেই রেকর্ড দেখাতে পারবেন না। যে বিষয়টা নিয়ে আসা হয়, রোজিনার বিষয়টা, সাংবাদিক প্রথম আলোর রোজিনার, যেটাকে ওরা বিশাল ইস্যু বানিয়েছিল। রোজিনার ইস্যু এরকম ঘটনা, রোজিনার যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা সে আগে একবারে ঘটিয়েছিল এরকম। তো এটা ছিল রাষ্ট্রের একটা মন্ত্রণালয়ের সঙ্গে ঘটনা, এবং এই ঘটনার যে ধরেন আপনার, হ্যাঁ হয়তো সরকার তখন মিস ডিল করেছিল, ডিলিংটা সুন্দর মতো করে নাই, কিন্তু ঘটনাটা তো সত্য ছিল। যে কাজটা সে একজন সাংবাদিক হিসাবে করতে পারে না, মানে সাংবাদিক হিসাবে তার কিন্তু সব রাইট নাই। রাষ্ট্রের গোপন তথ্য কিংবা রাষ্ট্রের অনেক গোপন বিষয় থাকে। হ্যাঁ, আপনার কিন্তু সাংবাদিকতার ধারা কিংবা সাংবাদিকতার নিয়মের মধ্যে কিন্তু পড়ে না যে রাষ্ট্রের যেটা সিক্রেট বিষয়গুলো আছে, না, যে রাষ্ট্রের রাষ্ট্রের সিক্রেট গোপন বিষয় কোনো বিষয়গুলো আছে। হুইসেল ব্লোয়ার করে দিলে সেটা হতে পারে, কিন্তু আপনি ডকুমেন্ট মানে গ্র্যাব করতে পারেন। হুইসেল ব্লোয়ারটা করতে পারেন, কিন্তু আপনি মানে যেটা বলা হয়েছে চুরি করা, সেটা তো করতে পারেন না, এবং মন্ত্রণালয় মধ্য থেকে সবার সামনে থেকে। হ্যাঁ, সে- সেই ঘটনা তো ঘটেছে, তখন সেই ঘটনা ডিফারেন্ট একটা ঘটনা ছিল। সেই ঘটনার সাথে যদি আপনি সব মিলান মত প্রকাশ, তাহলে কিন্তু জিনিসটা মানে একটু গোলমেলা হয়ে যাবে। সো ওনার বিষয়টা ডিফারেন্ট ছিল। হ্যাঁ, যেটা ওরা ইস্যু করেছে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ওই ইস্যুটা ডিফারেন্ট ছিল। আশরাফুল আলম খোকন, ধরুন আমি একটা আপনাকে একদম পার্টিকুলার উদাহরণ দেই। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রচারণা হচ্ছে, সবাই বলছে, মানে ওই পক্ষের সাংবাদিক, অসাংবাদিক, বুদ্ধিজীবী, অবুদ্ধিজীবী সবাই বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। যখন টকশোতে, আমি বলি আপনাকে, প্রশ্নটা করি, হ্যাঁ যখন হ্যাঁ টকশোতে এই ধরনের কথা বলা হয় তখন তাকে কাউন্টার দিতে হলে আরেকজন মানুষকে থাকতে হবে যে সত্যটা বলতে পারেন। কিন্তু আসলে তো সেটা হচ্ছে না। একজন একজন উপস্থাপক বসছেন, তিনজন হচ্ছে না, এটা মানুষকে দিচ্ছে নিয়ে না। আসা হয়েছে। আপা বলেন যে দিচ্ছে না। আমি সেটাই আসছি, আমি সেই জায়গাতে হ্যাঁ, আসছি। আমি বলতে চাইছি যে তিনজন মানুষকে বসানো হয়েছে, যে তিনজন মানুষই বলবে শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনাদের সময়ে পুরো আওয়ামী লীগ আমলটাতে, ধরুন 71 টিভি বলি, ডিবিসি বলি, যে কোনো জায়গায় বলি, একটা ব্যালেন্সের দুই পক্ষকে বসানো হতো। এবং ধরুন রুমিন ফারহানা যেভাবে সরকারকে সমালোচনা করে গেছেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো মানুষ আছেন, এবং জাহিদ, এই জাহিদ কখন বিখ্যাত হলেন? আজকে যিনি জাহিদুল ইসলাম, জাহিদুর রহমান, যিনি উপদেষ্টা, হ্যাঁ, তিনি হ্যাঁ। তিনি তো নামই করলেন, তাকে মানুষ চিনলই হচ্ছে পুরো আওয়ামী আমলটা জুড়ে। হ্যাঁ, তো আমি 71 দিয়ে, হ্যাঁ। বলতে চাইছি, এইভাবে এইভাবে যদি এক পক্ষের বিশ্লেষণ, এক পক্ষের বয়ান হাজির করা হয়, তাহলে তো আসলে মিডিয়া মিডিয়া থাকছে না। আমি একটা কথা, হ্যাঁ, মিডিয়া, এতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিডিয়া আপা। আপনি যদি দেখেন, মিডিয়া টক শো হচ্ছে, তো টক শো হচ্ছে দুই পক্ষের মতামত থাকবে। হুম। দুইটা পক্ষ থাকবে, ভিন্ন মত থাকবে, আলোচনা হবে। আলোচনার টেবিলে আপনি যুক্তি দিবেন, আমি আমার যুক্তি দেব, সেটার মাধ্যমে কিন্তু হবে। কিন্তু এখন যেটা করা হচ্ছে, এক পক্ষীয় সব আলোচনা, মানে তিনজনই কিন্তু, মানে আমরা তোমরা মামুরা খালুরা, মানে একই রকম। হুম। আপনার কোনো ভিন্ন মতটা রাখা হচ্ছে না। আপনি এই কারণেই কিন্তু, আপনি যদি মিডিয়াতে খবর নেন, এতে কিন্তু শোনেন, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা ওরকম না কিন্তু। আপনি যেটা সত্য সেটা সত্য, হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু মানুষ জানে না তা কিন্তু না। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মিডিয়াতে যখন ওরা টক শো গুলো করে, মানুষের রিয়াকশন গুলো দেখবেন, আমি কিন্তু প্রচুর কমেন্টস পড়ি। হুম। রিয়াকশন গুলো দেখি, এবং হা হা হা, মানে হাস্যকর কমেন্টস দেয়, যে এইগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। হ্যাঁ, এটা কিন্তু মিডিয়া, ওরা বেসিক্যালি যে এই যে ধারাটা তৈরি করে, বেসিক্যালি কিন্তু মিডিয়াকে কি ক্ষতিগ্রস্ত করতেছে, এবং মিডিয়ার যে কালচারটা ধ্বংস হচ্ছে। আপনি ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন ধরেন, এটা আমি যারা বলে, আমি বলি এরা মূর্খ। এক, মূর্খ,
অথবা ওরা উদ্দেশ্য প্রণোদিত, অথবা ওরা পলিটিক্যালি বায়াসড। বিএনপি জামাত বলবে কিংবা এনসিপি বলবে, এটা স্বাভাবিক, বিকজ তারা রাজনীতির ভাষায় কথা বলবে। কিন্তু যখন কোনো সাংবাদিকরা বলে, সুশীল সমাজ বলে, তারা মূর্খ। মূর্খ হচ্ছে এই জন্যে, হ্যাঁ হয়তো মূর্খ, অথবা ওরা কি বলে যে বায়াসড সাংবাদিক, মানে এজেন্ডা ভিত্তিক সাংবাদিক আর কি যে বলি, আসলে ওরা সাংবাদিক না, সাংবাদিক পরিচয় আছে। কারণ হচ্ছে শেখ হাসিনা যখন গণভবন থেকে আসেন, উনি কিন্তু এসএসএফ এর প্রোটোকলে আসছেন গাড়ি বহন নিয়ে, এটা সবাই দেখেছে, গাড়ি বহন নিয়ে। তো পুরো প্রোটোকলের মধ্যে সরকারি প্রোটোকল ছিলেন। তো উনি যখন যেই হেলিকপ্টারে উনি উঠেছেন, সেই হেলিকপ্টার সরকারি, যেই পাইলট গুলা ছিলেন, যারা ক্রু ছিলেন, তারা সরকারি ছিলেন। তো তারা কিন্তু ওনাকে নিরাপদ জায়গায় রেখে আসলো, কারণ ওনার জানে নিরাপত্তা ছিল, যে ওনাকে মেরে ফেলার একটা হুমকি ছিল বলে ওনাকে একটা জায়গায় রেখে আসলো, যেখানে ওনাকে নিরাপদ রাখা হয়েছে, এবং ওনাকে বলা হয়েছিল যে ওনাকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নিয়ে যাচ্ছে। তারপরে ওনাকে নিয়ে গেল ওই পাড়ে। তো ওখানে নিয়ে গেল, এবং ওই লোকগুলা কিন্তু ফেরত আসলো। ওই যে বিমান, ওই যে হেলিকপ্টারটা ফেরত আসলো, ক্রু গুলো ফেরত আসলো। আপনি আজ পর্যন্ত শুনেছেন ক্রুদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কাউকে জেলে নিয়েছে, কাউকে চাকরিচ্যুত করেছে? করে নাই। বরং তো বরং যিনি যখন গিয়েছিলেন এসএসসির ডিজি, তিনি তো ডক্টর ইউনূসেরও ডিজি ছিলেন। ডিজি ছিলেন, হ্যাঁ। তো ডিজি যিনি নিয়ে গেলেন, উনি ডক্টর ইউনূসেরও ডিজি ছিলেন। তো উনি একটা সরকারি প্রক্রিয়ার মধ্যে গেছে, তাইলে উনি পালিয়ে গেল কিভাবে? উনি কি রাত্রের অন্ধকারে পালিয়ে গেছে? উনি কি দৌড়ে পালিয়ে গেছে? কেউ দেখে নাই? হ্যাঁ, ওনাকে রাষ্ট্রই তো ওনাকে ব্যবস্থা করেছে, ওনার নিরাপত্তা দিয়েছে, কাইন্ড অফ, যদি বলে জানে যে নিরাপত্তা দিয়ে। বিমানটাতে উনি পালালেন, সেই বিমানটা জুলাই জাদুঘরে রাখা হলো না কেন? এই প্রশ্ন তো তোলা যাবে এখন। এটা জিজ্ঞেস করেন জুলাই জাদুঘর। এই যে জুলাই জাদুঘর দেখেন, জি, আমি এটা নিয়ে প্রশ্ন করতাম আপনাকে, আপনি বলুন। না, আসেন, বাংলাদেশে একটা জাদুঘর আছে, জাতীয় জাদুঘর। ওখানে একটা কর্নারে কিন্তু মুক্তিযুদ্ধ কর্নার আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘরটি যেটা, সেটা কিন্তু সরকারি ভাবে করা না, এটা কিছু ব্যক্তি উদ্যোগে করা, যারা ডোনেশন করে, ফাউন্ডেশন করে করা। আপনি গণভবনের মতো একটা জায়গাকে জুলাই জাদুঘর বানিয়েছেন। হোয়াট ইজ জুলাই? জুলাই তো একটা প্রতারণা। আপনি জুলাই যেটা প্রতারণা, এটার আপনি আজকে দেখেন, আমি আগের ইতিহাস বাদ দিই, আজকের ইতিহাস বলেন। যেদিন প্রথম জুলাই জাদুঘর ওরা যেটা বলে ওপেন করা হলো, যে আপনি 50 টাকার টিকিট দিয়ে ঢুকলেন, 50 টাকা মানে দিলেন, আপনি টিকিট নিলেন, কিন্তু টিকিট দেওয়া হলো আপনাকে 20 টাকার চাইল্ড টিকিট। মানে সবাইকে ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু 20 টাকার, যেটা আন্ডার এজ, যাদের বয়স শিশু, মানে এই টিকিট সবাইকে ধরিয়ে দেওয়া হলো, কিন্তু নেওয়া হলো 50 টাকা। তাহলে এই 30 টাকা কার কাছে গেল? তাহলে শুরুটাই কিন্তু করেছে প্রতারণা দিয়ে। আপনি জুলাই যে প্রতারণা দেখেন, আপনার 5ই আগস্টের আগে ওরা মুক্তিযুদ্ধের গান গিয়েছে, ওরা মুক্তিযুদ্ধের গান গিয়েছে, দেশাত্মবোধক গান গিয়েছে, সবকিছু গাইছে, গায়া মানুষকে জাতীয় পতাকা মাথায় বেঁধেছে, সবকিছু করেছে। যে মানুষকে বিভ্রান্ত বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, যে বঙ্গবন্ধুর বাংলায় স্লোগান দিয়েছে, শেখ হাসিনার ছবি নিয়েও স্লোগান দিয়েছে। কিন্তু 5ই আগস্টের ঘটার পর পর ওরা প্রথম আঘাত করেছে মুক্তিযুদ্ধের উপর। ওরা বাংলাদেশে কোনো বীরশ্রেষ্ঠর ভাস্কর্য রাখে নাই, বেগম রোকেয়ার ভাস্কর্য রাখে নাই, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য রাখে নাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য তো বাদেই দিলাম, যেটাকে আপনি আওয়ামীকরণ করেন সেটা বাদেই দিলাম। প্রত্যেকটা মুক্তিযুদ্ধের মুরালরা নষ্ট করে ফেলেছে, এবং বাংলাদেশকে যে মানে মানে পাকিস্তান, মানে 71 পূর্ব যে জায়গায়, সেই জায়গায় ফিরিয়ে নেওয়ার কিন্তু বারবার চেষ্টা করেছে। ওরা 72-এর সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করেছে, ওরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করেছে, জাতীয় পতাকা পরিবর্তন করার চেষ্টা করেছে। মানে প্রত্যেক, সো এইটা হচ্ছে জনগণকে কিন্তু প্রতারণা, মানে জনগণের সাথে প্রতারণা করেছে, প্রতারিত করেছে। এবং জনগণ কিন্তু এখন বুঝতে পেরেছে যে জুলাই যে ঘটনাটা, এটা ফুললি একটা প্রতারণা। এটা কোনো কোটা আন্দোলন ছিল না, কোনো বৈষম্যের আন্দোলন ছিল না। আপনি কোটা বৈষম্য বিলোপ করেছেন, আপনি কি বিপ্লব বলবেন, গণ অভ্যুত্থান বলবেন? এটা বিপ্লব আর গণ অভ্যুত্থান যদি আপনি বলেন, এটা একটা সরকারের পতন ঘটিয়েছে, এটা বিপ্লব গণ অভ্যুত্থান না। বিপ্লব এটাকে বলে না। বিপ্লব হইলে, আপনি যদি বিপ্লব হইতো তাহলে তো আপনার সংবিধান থাকতো না, তাহলে আপনি 72-এর সংবিধান কিভাবে আছে? বিপ্লব হলে বিপ্লবী সরকার হইতো। আপনি তো, এটা তো বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লব, আপনি তো রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন, সাংবিধানিক ভাবেই আপনি ওত নিয়েছেন। আপনি হাইকোর্ট থেকে একটা ওপিনিয়ন এনে কিন্তু ওত নিয়েছেন। তাহলে এটা বিপ্লবী সরকার, আপনি কিভাবে এটা বিপ্লব বলবেন? এটা সরকারের একটা
বক্তব্য এই দিয়েছে। ওপিনিয়ন নিয়েও তো নানা রকম বিতর্ক আছে। বিতর্ক আছে, বাট এখনো পর্যন্ত তো হয়তো একটা সময় এটা এটা উদ্ঘাটিত হবে, বাট এখনো পর্যন্ত তো তারা সেটাই করেছে। আমি যে বলতে চাচ্ছি যে এটা বিপ্লব তো এটা আমি বলবো না, বিকজ অফ এটা তো বিপ্লব হইলে তো তারা এই কাজে যাইতো না, তারা তো বিপ্লব সরকার গঠন করতো। তারা শহীদ মিনারে যাইতো, কিংবা স্মৃতিসৌধে যাইতো, কিংবা একটা ধরনের শরৎ উদ্যানে যাইতো, কিংবা কোথাও একটা গিয়ে বলতো, কিংবা কি বলে বাইতুল মোকাররমে যাইতো, গিয়ে ওত দিত যে আমরা বিপ্লবী সরকার করলাম। সেটা তো করে নাই ওনারা। ওনারা তো রাষ্ট্রের যে বিধান, সংবিধান, এগুলার মানুক আর না, মানে যেটাই করুক না কেন ওই প্রক্রিয়াটা অনুসরণ করেই কিন্তু ওরা শপথটা নিয়েছে। মানে নিয়মতান্ত্রিক যে পদ্ধতি, মানে একটা সরকার হ্যাঁ, গঠিত হয় সেভাবেই তারা তো গঠিত এটাকে হয়েছে। আপনি বিপ্লব বলবেন কিভাবে? ফলে যে এখন ধরুন আমরা বাংলাদেশে এর মধ্যে একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচন করে নতুন একটা সরকারও এসেছে, অনেকগুলো অঘটনের পরে ঘটনা এখন একটা লাইনে এসেছে, কিন্তু পরিস্থিতি এখনো ভালো হচ্ছে না কেন বলে আপনার মনে হয়? আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আপনি যদি খুলেন, আপনি গিভেন দিনের যে কোনো সময় কোথাও না কোথাও একটা মারামারি হচ্ছে, একটা ভয়াবহ রকম দুইটা না, দুটো পক্ষ। পরিস্থিতি ভালো হবে না কেন জানেন? জি, রাষ্ট্রের প্রথমত হচ্ছে, ধরেন আওয়ামী লীগের সময় মানুষের কিছু মৌলিক চাহিদা আছে। হুম, হ্যাঁ, মৌলিক চাহিদা আছে। তো শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু মানুষের মৌলিক চাহিদাগুলো ফুলফিল করার চেষ্টা করেছেন। আপনি ধরেন আওয়ামী লীগের ক্ষমতায় আসে 2009 সালে, তখন আপনার মাথাপিছু আয় কত ছিল? $480। $480 ছিল। যখন 24 সালে, যখন আওয়ামী লীগ 5ই আগস্ট পর্যন্ত, মানুষের মাথাপিছু আয় $2800 ছিল। 2900 পৌঁছে গেছিল জিডিপি, শেষ পর্যন্ত। না, জিডিপি গ্রোথ ছিল ক্লোজ টু 7 প্লাস ছিল। 7.3। এই জিডিপি গ্রোথ এখন 2%। আপনার যে এই যে ইউনূস সরকারের সময় কিংবা বিএনপি সরকারের সময়ও এই যে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, সবগুলো ইন্ডাস্ট্রি, শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। হুম, মানুষ এগুলো তো, যারা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, মানুষ তো চাকরিচ্যুত হয়েছে। হুম, মানুষের মধ্যে অভাব তো আছে। তা আপনি মানুষের তো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারতেছেন। আপনি ধরেন মৌলিক চাহিদার জন্য আপনি পূরণ করবেন না, এবং রাষ্ট্রের একটা বিশাল অংশকে আপনি, যেমন আমি একটা কথা বলি আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে দোষারোপ করেন আমাদের, যে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা নিয়ে। হুম, আমি ওনার সঙ্গে কাজ করেছি। আমি সত্যি কথা যদি বলেন, আমিও এটাতে হ্যাপি ছিলাম না। মানে মানে এরকম যে হচ্ছে, বাট একটা প্রক্রিয়া হচ্ছে। তখন উনি একটা কথা বলেছিলেন যে রাষ্ট্রের একটা অংশকে বাইরে রেখে, জনগণের একটা অংশকে বাইরে রেখে, মানে সমাজের বাইরে রেখে, মানে প্রক্রিয়ার বাইরে রেখে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, আপনি সমাজে, মানে যে একটা বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে তাদেরকে এই আওতার মধ্যে আনতে হবে। তো আপনি এখন বাংলাদেশের, আপনি যদি বলেন বাংলাদেশের 50% লোক আওয়ামী লীগ করে, মানে সাপোর্ট করে, করবে হয়তো আরো কম, 35 to 40 যে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট। তো আপনি এদেরকে বাইরে রেখে রাষ্ট্র চালাবেন কিভাবে? আপনি তো মানে তার সাপোর্ট মানে দিবেন না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভ, যে মব সন্ত্রাস, এবং সেটা আসলে রাজনীতির প্রপার রাজনীতির অনুপস্থিতি অনেকটা তার জন্য দায়ী। অবশ্যই আপনার তো রাজনীতির একটা, শোনেন, রাজনীতির একটা ধারা আছে। যেমন ধরেন আওয়ামী লীগের সময় আমরা যদি আত্মসমালোচনা করি, হয়তো বিএনপি জামাতের মাঠে অস্তিত্ব ছিল না, মানে রাজনীতির মাঠে, বাট তারা তো মাঠে ছিল। ওরা ব্যবসা করেছে, শত শত কোটি টাকার ব্যবসা করেছে। বিএনপির প্রচুর, এখন ধরেন এই যে মন্ত্রী এমপি হয়েছে, হ্যাঁ, যারা আওয়ামী লীগের সময় শত শত কোটি টাকা ব্যাংক লোন নিয়েছে, ব্যবসা করেছে। তো এই জায়গাগুলোতে তো আপনার বিএনপির কোনো নেতার কোনো কিংবা কোনো ব্যবসায়ীর কোনো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে? কিন্তু ব্যবসা করেছে। বরং তো সে ওই সময় জায়গাটা, অনেক বদনাম ছিল যে বিএনপি হরতাল ডাকলে হরতাল সফল হয় না, কারণ হচ্ছে এই যারা মানে ফ্যাক্টরি মালিকরা আসলে হরতাল সমর্থন করেন না। এটা নিয়ে আমরা না, কথা শুনেছি অনেক। মানে না, হরতালের বিষয়টা ধরেন ডিফারেন্ট, বিকজ অফ আপনি হরতাল করতে গেলে, মানে হরতাল কিংবা অবরোধ করতে গেলে জনসমর্থনটা থাকতে হয়। আপনি হরতাল তার এমনি এমনি আপনি মানুষকে বোম্বাইরা কিংবা ধরেন পিকেটিং করে কয়জনকে বন্ধ করবেন? মানুষ যদি রাস্তায় নামে আপনি বন্ধ করে রাখতে পারবেন? মানুষের একটা মৌন সমর্থন থাকতে হয়। আপনার যে দাবিগুলো নিয়ে আপনি হরতালটা করবেন, সেটার প্রতি মানুষের সমর্থন থাকতে হয়। আপনি ধরেন বাংলাদেশে বিএনপি 17 বছরে মানুষের ওরা আন্দোলন করেছে, তারেক রহমানের মামলা কিংবা খালেদা জিয়ার মুক্তি, এগুলো করেছে।
এগুলো সব পলিটিক্যাল দাবি। কিন্তু ধরেন বিদ্যুৎ সমস্যা কিংবা ধরেন গ্যাস সমস্যা, পানির সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা, এগুলো নিয়ে ওরা কয়টা আন্দোলন দাঁড় করিয়েছে? মানে এইগুলো নিয়ে তারা কয়টা হ্যাঁ হয়তো কিছু কর্মসূচি করেছে টুকিটাকি, কিন্তু হরতাল দেয়া কিংবা ধরেন এগুলো নিয়ে মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে যে মাঠে নামা, রাজপথে নামা, হ্যাঁ, সেটা কি ওরা করেছে? সেটা ওরা করে নাই। তো যখন আপনি সেটা করবেন না, তখন আপনি কিন্তু সাধারণ মানুষের জনসমর্থন আপনি পাবেন না। তো জনসমর্থন সাধারণ মানুষ না পাইলে সেটা হরতাল কিংবা অবরোধ যাই বলেন, সেটা কার্যকর হয় না। কিন্তু এই মুহূর্তে ধরুন জনগণের কথা বলার জন্য, জনগণের দাবি যেসব মৌলিক দাবি, সেই কথা বলার জন্য একটি রাজনৈতিক পক্ষ না থাকার ফলে কি আপনার মনে হয় যে এই চারদিকে মব, ভয়াবহ রকমের অস্থিরতা এবং এটা ক্রমশ বাড়ছে? না, এটা ধরেন বেসিক্যালি সরকারি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি যদি আমার মতামত শোনেন, আমার ওপিনিয়ন শোনেন, তখনই কিন্তু আপনি একটা সমস্যার সমাধানটা করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি জানলেন যে আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, এখন ধরেন যখন আপনার জনগণের কথা কেউ বলবে না, মানে মানুষের মৌলিক সমস্যা, আপনি দেখেন একটা সংসদ গেল, হ্যাঁ, মানুষের কত সমস্যা, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা, এটা সমস্যা, কোনো সমস্যা নিয়ে একটা আলোচনা হয় নাই। আপনার বেকারত্বের সমস্যা, কোনো সমস্যা নিয়ে কোনো আলোচনা আছে সংসদে? আলোচনা নাই। কি? জুলাই সনদ, জুলাই করো, এটা করো, সেটা করো, জুলাই যোদ্ধাদের। আপনার আপনি যখন দেখেন যখন আপনি বিদ্যুতের প্রয়োজন, যখন আপনি জ্বালানির প্রয়োজন, যখন আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজন, হামে তখন বলে শিশু টাকা নাই। মৃত্যু, হাম না, থেকে তখন বলে প্রয়োজন। টাকা নাই। আপনি দেখেন তখন বলে টাকা নাই। কিন্তু যখন আপনার জুলাইয়ের যোদ্ধা যারা বানিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, জুলাই যোদ্ধা, যে ওদের অনুদান দিতে হবে, টাকা আছে। হ্যাঁ, ওদের ভাতা দিতে হবে, টাকা আছে। ওদের জাদুঘর করতে হবে, শত শত কোটি টাকা আছে উইদাউট টেন্ডার। হ্যাঁ, ওদের জন্য এটা করতে হবে, তখন টাকা আছে। তো সেই সব জায়গায় আপনি বোয়িং কিনতেছেন, টাকা আছে। হ্যাঁ, মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আপনি করতেছেন আপনার ক্ষমতা টিকানোর জন্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে টাকা আছে। কিন্তু জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে, মানুষের জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য কিন্তু কোনো টাকা নাই। আপনি দেখেন মেট্রো রেল আজকে 2 বছর, 5ই আগস্ট পরে, রাইট, কমলাপুর থেকে যে আহ, মতিঝিল পর্যন্ত যে অংশটুকু, ওইটার কিন্তু 80% কাজ আগেই শেষ। বাকি 20% কিন্তু এখনো পর্যন্ত ওরা শেষ করতে পারে নাই। আপনি দেখেন যেটা এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়েটা আশুলিয়া থেকে যে ধরেন আশুলিয়া থেকে বিমানবন্দর পর্যন্ত, যেটা হইলে আপনি একদম ওই সাভার ইপিজেড এর ওখান থেকে আপনার যাত্রাবাড়ি পর্যন্ত 35 মিনিটে যেতে পারবেন আপনি। এই অংশটুকু করার জন্য আপনার টাকা নাই। আপনি এটার দাম বাড়িয়েছেন, 3 গুণ 4 গুণ করেছেন। মানে যেটা ধরেন আপনি বলেন ওরা পদ্মা সেতু নিয়ে কথা বলে, পদ্মা রেল সেতু নিয়ে কথা বলে, কিন্তু এগুলোর জন্য ওরা হাজার হাজার কোটি টাকার বিল বাড়িয়েছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে না। আপনি তো এখন বিদ্যুৎ যে আপনার যে ইউনুস সাহেব যে কাজটা করেছেন, ইউনুস যে ওই যে বিদ্যুৎ যারা উৎপাদনকারী এদের যে বিলটা না দেয়া, সারা জীবন ভারত বিরোধিতা করেছে। ওরা কতটা হিপোক্রেট দেখেন, আদানির বিল কিন্তু সব পরিশোধ করেছে। আদানির বিল 1 টাকাও বকেয়া রাখে নাই, দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে যারা ছিল কোম্পানি, কারো কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই, 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। আপনি যদি এই হিপোক্রেসির কথা তুলে নিই, তাহলে আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই। গতকাল এত বড় একটি চিঠি লিখলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে, আজকেই বিদ্যুৎ মন্ত্রী গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে দেখা করে পাইপলাইন জ্বালানি আনবে, গ্যাস হ্যাঁ। চাইছেন। ফলে এটা তো আসলে ডিসক্রিমিনেশন। যাই হোক, মানে আমি সেটা না যাই। আপনি সম্প্রতি আপনার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন, তাতে লিখেছেন আপনি যে তথাকথিত আয়না ঘর প্রসঙ্গে, মানে লিখেছেন আপনি যে নিরাপত্তা সংক্রান্ত গোপন আটক কেন্দ্রে আওয়ামী লীগ আমলে প্রথম তৈরি হয়নি। আপনি কথাটি বলেছেন যে আওয়ামী লীগ আমলে একটা প্রথম কথা তৈরি বলি, হয়নি। না, আমি শেষ করি, প্রশ্নটা শেষ করি। 1/11 এবং বিএনপি জামায়াত আমলেও এ ধরনের কেন্দ্র ব্যবহৃত হয়েছে, কিন্তু অতীতের সরকারও একই কাজ করেছে। এই যুক্তি কি শেখ হাসিনার আমলে বেআইনি আটক, নির্যাতন বা গুমের কোনো অভিযোগকে বৈধতা দেয় কিনা? আপনি কি মনে করেন যে দলীয় পরিচয় নির্বিশেষে প্রতিটি আমলের গোপন আটক এবং বিচার বহির্ভূত কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন কিনা? না, এখন ধরেন আমি যদি আপনাকে, এটার 2টা পার্ট আছে। আপনি তো বিশ্বের এমন কোন দেশ নাই যেই দেশে রাষ্ট্রীয় যে নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলোর যে মানে ইন্টারোগেশন সেল নাই, আপনি এমন কোন দেশ পাবেন না। প্রত্যেকটা দেশ যারা ডেমোক্রেসি সবচেয়ে বেশি চর্চা করে, যারা ডেমোক্রেসির কথা
যারা বিভিন্ন দেশে ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, প্রচুর টাকা দেয় মানে ডেমোক্রেসি করার সার্ভেলেন্স জন্য। শব্দটাই তো আসছে এই কারণে। হ্যাঁ, তো সব দেশেই কিন্তু ইন্টারোগেশন সেল আছে। যদি রাষ্ট্র মনে করে আপনি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেন কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, নট সরকার, রাষ্ট্র, হ্যাঁ রাষ্ট্র এটা করতে পারে। কিন্তু যদি আপনি যেই ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না কিংবা রাষ্ট্রের কোনো ক্ষতিকর কাজে জড়িত না, যদি আপনি তাকে সেই জায়গাটায় নিয়ে যান, আমি এটার গরু বিরোধী, আমি এটার গরু বিরোধী, কারণ রাষ্ট্রের স্বার্থ সবার আগে। তো এইরকম এখন আপনার কোন ব্যক্তি রাষ্ট্রবিরোধী কাজে জড়িত কোনটা জড়িত না সেটা কিন্তু আপেক্ষিক বিষয়, সেটা এটা সেটা আপনার বিচার বিভাগ, এটা কোর্ট আছে, আদালত আছে, বিচার ইনভেস্টিগেশন না হলে কিভাবে সম্ভব? কারণ সম্ভব। এখন এখন আমরা ধরেন দেখতে পাচ্ছি, এখন পুরোটা সময় আমরা ধরে দেখতে পাচ্ছি যে যারা বা যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, যারা গ্রেপ্তার করেছে তাদেরকে বীর পুরস্কার দেওয়া হচ্ছে। তাদেরকে তাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা গ্রেপ্তার করেছিল তাদেরকে আসলে মানে আইসিটিতে ট্রায়াল করা হচ্ছে। এটা তো একটা ভয়াবহ ফেনোমেনা। না, এটা অবশ্যই তো ভয়াবহ, বিকজ অফ আপনার মানে হোলি আর্টিজানের ঘটনার পরে বাংলাদেশের, আপনি যদি মনে থাকে আলী রিয়াজ যিনি ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন, হোলি আর্টিজানের ঘটনা ঘটেছে, আপনার বাংলাদেশের অনেক মিডিয়া জানে না। উনি 3টি বই লিখেছেন, গড উইলিং, লিপ অফ ফেইথ। আপনি বই তো পড়ে লিখছে, আমি আপনাকে জাস্ট খালি একটা সিম্পটম দেই। হোলি আর্টিজানের ঘটনা যখন ঘটানোর সময় আপনার বাংলাদেশের তখন অনেক মিডিয়া জানে না যে আসলে গুলশান এলাকায় প্রচন্ড জ্যাম, ম্যাক্সিমাম রাস্তা ব্লক, মানে কিছু একটা হয়েছে বুঝতে পারছে লোকজন, কিন্তু আসলে কি হয়েছে এটা রোজার সময় ছিল ওই সময়টাতে, যে মানুষ জানে না। ইভেন আমিও জানতাম না ঘটনা আসলে কি ঘটেছে, কোথায় কি হয়েছে। তখন সিএনএনে তখন বাংলাদেশে কোনো মিডিয়াতে আসলে ওইরকম ঘটনাটা আসে নাই। সিএনএনে আলী রিয়াজের বক্তব্য মনে হচ্ছে প্রি রেকর্ডেড কাইন্ড অফ, হ্যাঁ, যে বাংলাদেশ কালকে থেকে আর বলতে পারবে না যে বাংলাদেশ ফেলুর স্টেট না। মানে উনি আমেরিকাতে বসে, উনি ইলিনয়েস ইউনিভার্সিটির কোথায় কি করেন জানি না, হ্যাঁ, মানে আমি বলি যে জ্ঞান পাপি, হ্যাঁ, আমার টিচার, বাট আমার বলতে সমস্যা নাই, উনি জ্ঞান পাপি, সত্যি কথা। রাষ্ট্রকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদেশি স্বার্থ দেখেছে। তো যিনি কি বলে 83 কোটি টাকা খাবার বিলি করেছেন নাকি জুলাই সনদের জন্য, যাই হোক হাস্যকর সব বিষয়। তো উনি বলেছেন যে বাংলাদেশ কালকে থেকে বলতে পারবে না যে বাংলাদেশ ফেলুর স্টেট না। হ্যাঁ, আপনি তার মানে বোঝেন যে ওদের ষড়যন্ত্রের জায়গাটা কত দূর পর্যন্ত ইয়ে ছিল। কিন্তু তো এখন ধরেন, এখন আমি বলি আপনাকে যে জিনিসটা, এখন বলেন এই যে এই লোকগুলো তো ক্ষমতায় আসছে না, আলী রিয়াজদের মতো লোকজনের ক্ষমতায় আসছে, তো ওরা এসে ওই জঙ্গিদেরকে তো বিড়ি বানাবে, বিকজ অফ ওই লোকগুলো তো ওদেরই ছিল। নাই তো যে যখন বাংলাদেশের মিডিয়া জানে না আসলে কি ঘটেছে হোলি আর্টিজানে গুলশানে, তখন উনি কি করে বলে সিএনএন এসে সাথে সাথে যে বাংলাদেশ কালকে থেকে বলতে পারবে না যে বাংলাদেশ ফেডারেল স্টেট না, যে বাংলাদেশ ফেডারেল স্টেট। খোকন, এই জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে যে জঙ্গিবাদ ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ওনার তিনটা পুস্তক আছে এবং ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, যে বাংলাদেশের ডেমোক্রেসিকে, উদার গণতন্ত্রকে এরা আসলে মানে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু তিনি তাদের মুখপাত্র হয়ে কাজ করলেন হচ্ছে এই অবৈধ ইউনূস সরকারের আমলে। এইটা হচ্ছে আয়রনি, এটা লং টার্ম প্ল্যান। এটা আয়রনি। ওই যে যেটা ইউনূস বলেছে মেটিকুলাস ডিজাইন, ইট ওয়াজ মেটিকুলাস ডিজাইন। আমাদের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা যে আমরা হয়তো বুঝতে পেরেছি, বুঝতে পারলেও আমরা ব্যবস্থা নেইনি, কিংবা ধরেন আমরা ভুল লোকগুলাকে রিপ্লেসমেন্ট করেছি। এটা আমি আত্মসমালোচনা করতে রাজি আছি। আপা দেখেন, আমি এটা একটু আগে আপনাকে বলছিলাম যে আমি 21 সালের জানুয়ারিতে আমি একটা স্কলারশিপ নিয়ে 2 বছরের আমি চলে আসছি। আমি এরপরে দেশের বাইরেই থাকি, আমি আগেও দেশের বাইরেই ছিলাম 7 সাল থেকে 2013 সাল পর্যন্ত। আমি জুলাই আগস্টের ঘটনার সময় বাংলাদেশে ছিলাম না। আমার বিরুদ্ধে আইসিটিতে 2টা মামলা সহ 19টা মামলা, একটা দুদকে, আমার ওয়াইফ সহ। হ্যাঁ, তো আমি পিএমওতে জয়েন করার আগেই আমার আমেরিকাতে 2-3টা বাড়ি ছিল। এগুলো তো রেকর্ডে ট্যাক্স ফেলে থাকে, আপনার এগুলো তো হাইড করার কিছু নাই। জয়েন করার আগে আমার গাড়ি ছিল, সবই ছিল, 2টা গাড়ি ছিল, সবই ছিল। তো
আমার সবকিছু ট্যাক্স ফাইলই আছে, বাংলাদেশেরও ট্যাক্স ফাইল আছে, এখানেও ট্যাক্স ফাইল আছে। ট্যাক্স ফাইলের বাইরে যে আমি চ্যালেঞ্জ করতে পারবো, কেউ 100টা সুতো বের করতে পারবে না। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার বিরুদ্ধে 19টা মামলা। আপনি যদি আমরা ডিপস্টেট যদি বলি, দেখেন আপনি তাসনিম খলিল, যাদেরকে আমরা দেখতাম, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান, শহীদুল আলম, মানে আমি এরা আমার বিরুদ্ধে বহু লেখা লিখেছে একটা সময়। আমি আপনার এটা একটু পার্সোনাল কথা বলি, জি। লিখেছে তো অনেক ভিডিও বানিয়েছে আমার বিরুদ্ধে, অনেক হিউজ। আমার ধরেন যদি মানুষ বিশ্বাস করতো তাহলে আমার চেহারা দেখানোর মানে কথা না, মানুষকে এত ভিডিও বানাইছে আমার বিরুদ্ধে। তো আমার বিরুদ্ধে 19টা মামলা আছে। আমার অনেক কলিগ ছিল, 17 বছরে পিএম এর সাথে বহু লোক কাজ করছে, বহু লোক কাজ করেছে। ওরা তো দেশে ঘুরতেছে, দেশে আছে, ঘুরতেছে ফিরতেছে, আড্ডা দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে। আমার চেয়ে আমি তো খুব ছোট পদে ছিলাম, আমার চেয়ে বড় পদে যারা ছিল প্রেস ক্লাবে যাচ্ছে, আড্ডায় যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, খাচ্ছে, সবকিছু করতেছে। তো হয় আমার বিরুদ্ধে 19টা মামলা। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে যে আপনার আমাকে একদিন আমাদের এক মন্ত্রী, উনি আমার খুব পছন্দ করে, আমার খুব কাছের মানুষ, আমার অনেক পছন্দ করে, বলে খোকন তোমার বিরুদ্ধে এত বদনাম, এত প্রপাগান্ডা হয়, আমার তো লজ্জা লাগে। কেন ভাই? হ্যাঁ, আমি বললাম যে কেন ভাই? তো বলে যে তুই যে এত প্রপাগান্ডা হয় তোমার বিরুদ্ধে, বলে খোকন তো আপনাদের ছোট ভাই, আপনার আমার মানে এরকম এরকম কথা বলে। তাই আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা ভাই, তো ভাই আমার বিরুদ্ধে তো হবেই। কয় তোমার বিরুদ্ধে হবে মানে তুমি কি আমাদের চেয়ে বড় হয়ে গেছো? আমি কই না ভাই, আমি আপনাদের চেয়ে বড় না ভাই, আপনারা তো মন্ত্রী এমপি, আপনাদের বিরাট পারিবারিক ঐতিহ্য মন্ত্রিত্বের, রাজনীতির। আমি তো ভাই কামলা, তা আমার বিরুদ্ধে তো হবে, কারণ আমি হচ্ছে আপনার বাসায় দারোয়ান। হ্যাঁ, তো আঘাতটা যদি আমার উপরে প্রথম আসে। চোর ডাকাত যখন আসবে তখন আঘাতটা আমাকে করবে প্রথম, যদি আমাকে ব্যাট করতে পারে তাহলে আপনার বেডরুম পর্যন্ত যাবে। হুম যতক্ষণ আমি থাকবো ততক্ষণ পারবে না, কিন্তু আমি যখন আমারে ওরা আঘাত করে পরাস্ত করতে পারবে তখন আপনার বেডরুম পর্যন্ত যাবে। তো 1 বছর পর ওনার বিরুদ্ধে একজন চলে আসে, 5 বছর পর ওনার বিরুদ্ধে কাকতালি ভাবে ওনার ফ্যামিলি টেমিলি নিয়ে অনেক কিছু হয়েছে। পরে উনি আমার কল দিচ্ছে, বলে ভাই তুমি তো সত্য কথা বলছিলে ভাই। হুম আমি বললাম যে হ্যাঁ, আমরা হচ্ছে যারা পিএম এর সঙ্গে কাজ করি, আপনি আপা হারিকেন তো, হারিকেনের একটা আলো একটা ঘরকে আলোকিত করে, আপনার ঘরকে আপনি ওখানে খাবেন, পড়াশোনা করবেন, কাজ করবেন। হ্যাঁ, আর একটা চিমনি থাকে, কলুষিত হয় চিমনি, কালো হয় চিমনি, স্ক্র্যাচ পড়ে চিমনিতে, যাকে ঝড় বৃষ্টি থেকে আলোটাকে রক্ষা করে। তো আমরা যারা পিএম এর সঙ্গে কাজ করি, আমরা হচ্ছে চিমনি। তো আঘাতটা আমার গায়ে আসবে, আলোটা সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন আলো, উনি পুরো দেশকে আলোকিত করবেন, পুরো দেশকে পরিচালনা করবেন। তা আমরা যারা চিমনি হিসাবে কাজ করি, আঘাতটা আমাদের গায়ে আসবে, স্ক্র্যাচটা আমাদের গায়ে পড়বে, কালিটা আমাদের গায়ে লাগবে। তো আমরা এখন আপনি যদি নিজে এখন ধরেন যে সিলেক্টর, যেমন প্রধানমন্ত্রী মাননীয় সিলেক্টর, এখন উনি ধরেন আপনাকে সিলেক্ট করলো কিংবা আমাকে সিলেক্ট করলো, আমরা নিজেরাই আলো হইতে চাই, তাহলে আপনার আলোটাকে রক্ষা করবে কে? মানে আলোটাকে রক্ষা করবে কে? তা আলোটাকে রক্ষা করার মতো কেউ ছিল না তো, সরি টু সে, সবাই আলো হইতে চাইছে। তো ভাই আমার তো এত আলো দরকার নাই, আমরা হচ্ছে চিমনি হব ভাই। আমি আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আরো একদিন অন্য একটা আলোচনায় কথা বলবো বিস্তারিত, কিন্তু আমি আপনাকে আরো শেষ দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, প্রথম আলো কথিত আয়নাঘর লেখার পরে তার বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা শুরু হলো, ভয়াবহ ক্যাম্পেইন, এবং তাকে বাধ্য করা হলো হচ্ছে এই কথিত শব্দটা উঠানোর জন্য, স্বাধীন সাংবাদিকতা কোথায় থাকলো? 1 নাম্বার, এটা আপনি উত্তর দেবেন, তারপর আপনাকে আমি শেষ প্রশ্নটা করবো। না, প্রথম আলো তো ভাই সাংবাদিকতার ছবক দেয়া মানুষ, বাংলাদেশের প্রথম সারির যে 2-1টা পত্রিকার মধ্যে প্রথম আলো একটা অন্যতম। প্রচুর বন্ধু বান্ধব স্বীকার করেছে, মতিউর রহমান এক সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা সরকার উৎখাতে তাদের ভূমিকা অস্বীকার করতে পারবে না কেউ। না, সেটা তো উনি তো প্রকাশ্যেই বলেছেন, উনি প্রকাশ্যেই বলেছেন। আমি ভালো এটা আমার ভালো লেগেছে যে 111-এর মতো ওনারা অস্বীকার করেননি, এবার স্বীকার করেছেন, জনগণই জাস্টিফাই করবে। শোনেন, বিএনপি গভর্নমেন্ট কিংবা ইউনিসি গভর্নমেন্ট বলে না, কিংবা আওয়ামী লীগ গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের লাস্ট গভর্নমেন্ট না। বাংলাদেশের লাস্ট গভর্নমেন্ট না, এরপরে কোনো না কোনো সরকার আসবে, হতে পারে সেটা আওয়ামী লীগ সরকার। তখন হয়তো ইতিহাস ওনারাই অন্যভাবে লিখবেন, ওনারাই লিখবেন। এটা কেন লিখবেন জানেন? বিকজ অফ ওনারা ওনাদের মাথাটা বিক্রি করে দিয়েছেন। ওনারা ওনাদের যে
গার্ডস, যেটা জার্নালিজমের যে একটা ধর্ম আছে, একটা নীতি আছে, এই নীতিটাকে ওনারা বিসর্জন দিয়েছেন বলেই কিন্তু ওনাদেরকে আবার উল্টাভাবে লিখতে হবে। এটা আমি আপনাকে বলে দিতে পারি। বিকজ না, ইতিমধ্যে আপনি তো এখন ভুল নেগেটিভ তৈরি করেছেন। আপনি সঠিক নেগেটিভ তৈরি করতে পারেননি, আপনি রং নেগেটিভ তৈরি করেছেন। তো রং নেগেটিভ যখন তৈরি করেছেন আপনি, আপনারই দায়িত্ব আবার অন্য নেগেটিভ, যেটা সঠিক নেগেটিভ, এটা তৈরি করার দায়িত্ব আপনাকেই নিতে হবে, মিডিয়াকেই নিতে হবে, এবং মিডিয়া সেই দায়িত্ব নিবে। আমি আপনাকে বলে দিলাম, জাস্ট এটা ম্যাটার অফ টাইম। ধন্যবাদ আশরাফুল আলম খোকন। আপনাকে শেষ প্রশ্নটি করছি। এই প্রশ্নটি সব সময় সবাই বলে যাচ্ছে, সবাই বলেছে, এবং এই প্রশ্নটি সুহাসিনী হায়দার করলেন গতকাল, এবং উত্তর দিলেন হচ্ছে সজীব ওয়াজেদ জয়। উনি বললেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত রিগ্রেট করেনি, এত বড় একটা ঘটনা ঘটেছে, কোনো রিগ্রেট নাই, এটা নাই। আপনি ব্যাপারটাকে কেমন করে কিভাবে দেখেন? সজীব ওয়াজেদ জয় একটা উত্তর দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি এই উত্তরে হ্যাপি হলো, নাকি এটার আমি আরো আরেকটা কথা উত্তর বলি, হতে পারে? আমি আরেকটা কথা বলি আপনাকে। যদি হোয়াট ইজ দ্য রিয়েলিটি, সজীব ওয়াজেদ জয় যে বক্তব্যটা দিয়েছেন, এটা আপনি যদি বলেন যুক্তির খাতিরে, বাস্তবতার খাতিরে সম্পূর্ণভাবে সত্য, না আমি বিলিভ করি। এর বাইরে আমার আরেকটা যুক্তি আছে, নিঃসন্দেহে। সেটা হচ্ছে যে আপনি যদি ভুল করেন, আমি ভুল করলে আমি ভুল স্বীকার করতেই পারি, আমি দুঃখ প্রকাশ করতেই পারি। হ্যাঁ, আমি অন্যায় করলে আমি ক্ষমা চাইতেই পারি। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার সমস্যা নাই। কিন্তু জিনিস যেটা হচ্ছে যে আপনার এই যে জুলাইয়ের যে ঘটনা, এই জুলাইয়ের ঘটনার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী তো একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন। ইউনূস সরকার এটা বন্ধ করলো কেন? বিচার বিভাগীয় তদন্ত কমিটি, ওনার যদি মেম্বারদের পছন্দ না হইতো, উনি অন্য বিচারপতি দিতে পারতেন। উনি কিন্তু পুরো প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছেন। যিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, ওনার উপদেষ্টা ছিলেন, একটা গুলির বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, ওনাকে পরের দিনে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দিয়েছেন। তো এইগুলো কিন্তু প্রশ্ন কিন্তু করেছে। এখন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, জনগণ ওদের সমর্থক, জনগণ ওদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছে এবং নিয়ে আসবে আবার ইনশাল্লাহ। তো জিনিসটা হচ্ছে যে আপনার যদি ক্ষমা চাইতে হয়, আপনি কার কাছে ক্ষমা চাইবেন? ইউনূসের কাছে চাইবেন? তারেক রহমানের কাছে চাইবেন? আপনি জনগণের কাছে বলবেন যে আমি ভুল করেছি, কিংবা আমার এই ম্যানেজমেন্ট ভুল ছিল, আমি ঠিক মতো আমি শপথ নিয়েছিলাম যে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করবো, আমি পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। তো জিনিসটা হচ্ছে আপনি কার কাছে বলবেন? এটা জনগণের কাছে। তো জনগণের কাছে তারপর জনগণ ডিসাইড করবে আপনাকে ক্ষমা করবে কি করবে না, রাইট? তো এখন আপনি কি আমাকে জনগণের কাছে যাওয়ার সুযোগ দিয়েছেন? রাষ্ট্র দিয়েছে? নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন, আপনি নিষিদ্ধ। আপনি দেন। আমি জনগণের কাছে যাব, আমি ভোটের মাঠে যাব কিংবা রাজনীতির মাঠে যাব, জনগণ যদি আমাকে পরিত্যাগ করে, যদি আমাকে ত্যাগ করে, আমি সেটা মেনে নিব। কিন্তু আপনি তো জনগণের কাছে মানে দুঃখ প্রকাশ করা কিংবা ভুল স্বীকার করার কিংবা যদি বলেন ক্ষমা চাওয়ার, সেই সুযোগটা তো আপনি আমাকে দিচ্ছেন না। আমি যদি আজকে বলি যে না এরকম মিডিয়া আপনার হাতে, নেগেটিভ আপনার হাতে, এই যে আপনি একটু বলেন টকশো তিনজনই আপনার পক্ষে, তাহলে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মতো ব্যাখ্যা দাঁড় করাই নেবেন। তা আমি তো রাজনীতি করা মানুষ, আমি কি আপনার সেই অস্তিত্ব? ধন্যবাদ আশরাফুল আলম খোকন। আমরা অনেক কথা বললাম, আরো অনেক বিষয় রয়ে গেল। নিশ্চয়ই আমরা মানে এই সময়টা এসে আবার কোনো এক সময়, কারণ বাংলাদেশের ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ন্যারেটিভ জন্ম নিচ্ছে, ফলে আপনার সঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন ততদিন। থ্যাংক ইউ আপা, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গত 2 বছর অনেকেই বলেছে, আমি কোথাও যাই না, এই প্রথম 2 বছরে আমি মানে অন স্ক্রিন যে কোনো টক শোতে আসলাম। জি জি, ভালো ধন্যবাদ থাকবেন। আপনাকে।